ওকে ম্যাম। ম্যাম পড়ানো শুরু করলে ম্যাম রেকর্ড করি। এর পরে পড়ানোর কথা ছিল, কিন্তু আমরা যেহেতু স্বাভাবিকভাবেই অনেকে তার থেকেও আগাই গেছি, ওকে স্যাম্পলিং করে ফেলছি, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স মডিউল পড়ে ফেলছি, তারপরে অনেকে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে উইক 5 এর যে কন্টেন্ট হাইপোথিসিস ওটা অনেকে শুরু করছে। তারপর দেন ডিসাইড হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই উইক ধারাবাহিকতা শেষ করে ফেলি, আর স্টুডেন্টরাও তাহলে এখান থেকে অনেক কিছু জানলো বা জানা থাকবে। তারপরে আমাদের এই যে উইক 2 এর পরে, উইক 2 এর পরে যে কন্টেন্টটা বাকি ছিল সেগুলো হচ্ছে আমরা কভার করব। ঠিক আছে? তো দেখেন আমরা আজকে যে কন্টেন্ট গুলো দেখবো এগুলো একেবারেই সহজ। আপনারা জানেন এগুলো একটু একটু আমরা হচ্ছে আমাদের ডাটা সায়েন্স কোর্সেই দেখছি, আর কিছুটা তো আপনারা স্ট্যাটেও দেখে আসছেন। আমরা আমরা হচ্ছে রিপিট কথাবার্তা বলবো, হয়তোবা আরো কিছু ডিটেলস দেখবো। ওকে, কিছু ডিটেলস দেখবো, তারপরে হচ্ছে আপনার কিছু টপিক এখানে থাকবে যেগুলা মানে আপনাদেরকে জানতে হবে, প্লাস এগুলো কিন্তু মিড টার্মে আসবে। আমি আবার বলতেছি যে উইক 2.5 যে লেকচার কন্টেন্টটা, এটা কিন্তু আপনাদের মিড টার্মের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আমি কুইজ 2 সিলেবাস বলে দিছি যে উইক 4 আর 5, দ্যাটস আমি যেহেতু এটা কুইজ 2 তে দিতে পারছি না, সো আপনারা এইখান থেকে যে টপিকগুলা, যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ গুলা, এগুলো সবাই যাতে খুব ক্লিয়ার থাকে, যাতে সুন্দর করে কোনো একটা সিনারিও বেসড বা কোনো এরকম একটা কোশ্চেনে আসলে আমরা যাতে সেটা অ্যাপ্লাই করতে পারি। হোপফুলি পুরো স্লাইডটা গো থ্রু করার পরে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আসলে কেমন কোশ্চেন আসবে, প্লাস আমাদের আসলে কিভাবে এই স্লাইডটাকে ক্যাপচার করতে হবে এবং পড়তে হবে। বুঝতে পারছি সবাই? যদি তারপরে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা বলতে পারি, বা প্রিভিয়াস ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও আমরা একটু আলোচনা করে নিতে পারি শুরুতে। প্রিভিয়াস ক্লাসটা কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কারণ এটা ম্যাথমেটিক্যাল ছিল পুরোটা, এখান থেকে মিনিমাম 5 থেকে 10 মার্কের কোশ্চেন থাকবে কিন্তু। ওকে, আমার যদি যদি কারো কোনো সমস্যা না থাকে, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শুরু করতে পারি। আর এটা যেহেতু স্বাভাবিকভাবে এক্সট্রা ক্লাস, আমরা অ্যাটেন্ডেন্সটা কনসিডার করবো, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আর যাতে আমাদের মিড টার্মে মানে নির্বাচনের পরের উইকে গিয়ে কোনো প্রেশার না হয়, যেহেতু আবার আমাদের 18 তারিখ থেকে রমজান, আপনার রবিবার আর মঙ্গলবার আমরা 2টা ক্লাস পাচ্ছি, আর যেহেতু আবার মঙ্গলবার আমরা কুইজ 2 দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এই জন্য একটা এক্সট্রা ক্লাস করতেছি যাতে কোনো আমাদের কষ্ট না হয়, হ্যাসেল না হয়। আমরা একটু কন্টেন্ট আগাই থাকলাম, আমরা যদি কোনো ক্লাস পাই তাহলে সেখানে আমরা রিভিউ ক্লাস করলাম, ঠিক না? জি ম্যাম। সো আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সামনে আগাতে পারি। ম্যাম কুইজ কবে? মঙ্গলবার। এটা আপনারা জানেন না? জানেন তো? এই যে 17 তারিখ। জি ম্যাম। আমাদের এটা ক্লাসে অলরেডি অনেক আগেই আলোচনা করছি, এটা কিন্তু ক্যান্সেল করা যাবে না কোনোভাবে, ঠিক আছে? বাই চান্স আমার যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো ইস্যুতে ক্যান্সেল করা যাবে না। যদি এই সপ্তাহে অনলাইনে চলে যায়, যদি এই সপ্তাহে অনলাইনে চলে যায় তাহলে আমরা বিকল্প চিন্তা করব, বা কুইজটা আমরা পড়ে দেবো, আর যদি বিকল্প ভাবে নিয়ে যায় সেটা আমরা চিন্তা করে দেবো, ঠিক আছে? কিন্তু আমরা আপাতত ধরে নিচ্ছি যে তাহলে ম্যাম অনলাইনে নিয়ে নিন। ওটা আমরা বিকল্প চিন্তা হবো, বাট অনলাইনে কুইজ নেওয়া আমি একদমই আমার পছন্দ না, বা আমি প্রেফারও করি না। প্রথমত হচ্ছে 17 তারিখ আমরা ধরে নিচ্ছি যে আমার সেকেন্ড কুইজ হবে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এবার আগাই। প্রথমত হোয়াট ইজ ডাটা সায়েন্স, এটা আমরা জানি যে বিভিন্ন ধরনের নয়েজি স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার ডাটা থেকে নলেজ এক্সট্রাক্ট করা, ঠিক না? বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথড, প্রসেস এবং সিস্টেমের সাহায্যে। আর এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। এটা আমরা জানি যে নট অনলি একজন ডাটা সায়েন্টিস্টের শুধু কম্পিউটার নলেজ থাকলেই হবে না, তার ওভারঅল কয়েকটা বিষয়ে নলেজ থাকতে হবে, যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্স, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে নলেজ থাকতে হবে। ইভেন সবচেয়ে বড় যে ইস্যুটা, যেটা হচ্ছে ডোমেন নলেজ, যেটা নিয়ে সে কাজ করবে বা যেটা আমাদের দরকার, যে সমস্যার সমাধান করব, সেই সমস্যার ব্যাপারে আমাদের ডোমেন নলেজ থাকতে হবে, যে এটা কোন কোথা থেকে আসছে, কিভাবে কাজ করবে।
সো তারপর দেন আমরা এই যে কম্বিনেশনটা কম্পিউটার সায়েন্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ডোমেইন নলেজ, তারপর দেন একজন ডাটা সায়েন্টিস্ট সুন্দর করে ডাটা সায়েন্সের বিভিন্ন স্টেপ, প্রসেস, মেথডের সাহায্য নিয়ে বিভিন্ন রকম ডাটা থেকে এক্সট্রাক্ট করতে পারবে নলেজকে। ওকে, তো আমরা যদি যেহেতু আমরা ডাটা সায়েন্সের কথা বলতেছি, যে ডাটা সায়েন্স প্লাস হচ্ছে আমরা যেহেতু আমরা ডাটা সায়েন্সের প্রিরিকুইজিট স্ট্যাটিস্টিক্স দেখে আসি, যে আমরা যদি একটু ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্স আর ডাটা সায়েন্সের মধ্যে একটু যদি পার্থক্য দেখার চেষ্টা করি, তাহলে এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। একটু যদি পার্থক্য দেখার চেষ্টা করে দেখেন, আমাদের কি ছিল যে ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে ছোট ডাটা সেট নিয়ে কাজ করে, এবং যেহেতু ছোট একটা ফিক্সড ডাটা সেট থাকে, তো ডাটা সেট গুলো ম্যাক্সিমাম সময় কি থাকে, ক্লিন থাকে। ওকে, বাট ডাটা সায়েন্স সবসময় বা ডাটা সায়েন্স মানে প্রেফার করে হচ্ছে ম্যাসিভ বিগ অ্যামাউন্ট অফ ডাটা। যেহেতু বিগ অ্যামাউন্ট অফ ডাটা, তাহলে বুঝতে পারতেছেন ডাটাটাতে ডাটা মেসি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মেসিভ থাকে, প্লাস হচ্ছে কি থাকে, নয়েজ, অনেক বেশি নয়েজ থাকতে পারে, অ্যানোমালিজ থাকতে পারে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে বিগ অ্যামাউন্ট অফ ডাটা। ওকে, স্ট্যাটিস্টিক্স এর গোল ছিল যে ইনফার কেন এটা হলো। স্বাভাবিকভাবে ধরা গেল যে 65M বা 65O সেকশনে হচ্ছে 50 জনের মধ্যে 30 স্টুডেন্ট ফেল করছে, তাহলে স্ট্যাটিস্টিক্স এর উদ্দেশ্য হলো বা স্ট্যাটিস্টিক্স কাজ করে এই কনসেপ্ট মাথায় রেখে যে কেন এই স্টুডেন্টরা ফেল করলো। ওকে, বাট ডাটা সায়েন্স কি করে, ডাটা সায়েন্স কাজটা করে মেইনলি হচ্ছে প্রেডিকশনে কাজ করে, যে ভবিষ্যতে কি হতে পারে, হোয়াট উইল হ্যাপেন, মানে কি হতে পারে। যেমন আমার 50 জন স্টুডেন্ট আছে 65M ও 2 সেকশনে, তাহলে এদের রেজাল্ট কেমন হতে পারে। সো এই প্রেডিকশনের কাজটা করে হচ্ছে আমাদের ডাটা সায়েন্স। ফরম্যাট কি, ট্রেডিশনাল স্ট্যাট হচ্ছে সবসময় টেবুলার ফরম্যাট, দ্যাট মিন্স স্ট্রাকচার ডাটা ইউজ করে। আর ডাটা সায়েন্স আলটিমেটলি এখানে স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার যে কোনো ধরনের টাইপের ডাটা এখানে ইউজ হয়। প্রেফারেবল হচ্ছে ইমেজ, টেক্সট, ভিডিও, আমরা বললাম যে কোনো ধরনের ডাটা টাইপের ডাটা ফরম্যাটের ডাটা এখানে ইউজ করে। আর এখানে ডাটা থাকে ইন্ডিপেন্ডেন্ট এবং নরমাল ডিস্ট্রিবিউশন হয়। আর ডাটা সায়েন্সে সবসময় কি নিয়ে ডিল হয়, কমপ্লেক্স ডাটা সেট এবং নন লিনিয়ার প্যাটার্নস। এই ডাটাগুলা লিনিয়ার না, নন লিনিয়ার প্যাটার্নস থাকে। আলটিমেটলি একটার সাথে আরেকটা সম্পর্ক আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। সো এতটুকু ছিল আমাদের ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স এবং ডাটা সায়েন্সের মধ্যে একটা পার্থক্য। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমরা আরেকটু ডিটেইলস কথা বলতে পারি। এগুলো মনে হয় আমরা সবাই জানি, তারপরেও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমাকে আমরা বলতে পারি। আপনারা কি ক্লাসে আসছেন বাবা, ক্লাস করছেন? জি ম্যাম, করছি ম্যাম। জি ম্যাম, করছি ম্যাম, আসি। হ্যাঁ, আজকে তো কোনো সমস্যা নেই, সকাল না যে ঘুম ঘুম চোখে উঠলেন, টায়ার্ড লাগতেছে, আপনি ঘুমাই যাচ্ছেন, বিষয়টা তো এরকম না, না? আচ্ছা, এইবার আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আপনাদের এই স্লাইডে, সেটা হচ্ছে 5B। এই 5B টা আসলে কি, এটা কি আপনারা জানেন বা দেখছিলেন? না ম্যাম, এটা আইডিয়া 5B জানেন না? না ম্যাম। আচ্ছা, তাহলে চলেন আমরা 5B ব্যাপারে একটু কথা বলি। যদি এখানে একটা আপনাদের সুন্দর একটা জিনিস বলছে যে টু এ সিএসসি স্টুডেন্ট, ডাটা ইজ নট জাস্ট এ টেবিল, ইটস এ রিসোর্স উইথ দিস প্রপার্টিজ। আসলে যে একজন সিএসসি স্টুডেন্টের কাছে যে ডাটা শুধুমাত্র একটা টেবিল সেটা না, ডাটা কি, ডাটা হচ্ছে একটা রিসোর্স যার অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একত্রে বলতেছি যে বিগ ডাটার 5B, বিগ ডাটার 5B। ঠিক আছে, যে ডাটাতে অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা একত্রে, এই 5টা বৈশিষ্ট্য আছে একত্রে হচ্ছে আমরা 5V বলতেছি। ফার্স্ট ভি হচ্ছে ভলিউম। ভলিউম বলতে হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন যে ডাটার হচ্ছে পরিমাণ বা বিশাল পরিমাণ, যেহেতু বিগ ডাটা বলতেছি বা ডাটা সায়েন্সের এখানে কনসেপ্ট আসতেছে। সো প্রথম হচ্ছে ভলিউম বলতে আমরা বুঝাচ্ছি যে ডাটার বিশাল পরিমাণ। প্রথমত আমরা যদিও এখনো কাজ করছি যে মেগাবাইট বা গিগাবাইট, এগুলো নিয়ে, এই ডাটা সাইজ গুলো নিয়ে আমরা কাজ করতেছি, বাট কিন্তু এখন ডাটা আলটিমেটলি দিন দিন কমপ্লেক্স হচ্ছে, আপডেট হচ্ছে। এখন ডাটাগুলোর সাইজ হয়ে যাচ্ছে টেরাবাইটস, পেটাবাইটস, ইভেন এক্সাবাইটস। দ্যাট মিন্স এত বিশাল সাইজেরও ডাটা আপডেট হচ্ছে, আসতেছে এখন। ওকে, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই ভলিউমের, ফেসবুকে আমরা প্রতিদিন
নট অনলি আমাদের পার্সপেক্টিভে চিন্তা করবো যে প্রতিদিন কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডে কোটি কোটি পোস্ট হচ্ছে, ঠিক একইভাবে ইউটিউবে হচ্ছে আপনার অনেক ঘন্টায় একটু দেখি আমরা দেখি যে ঘন্টায় হাজার হাজার ভিডিও বা অনেক একটা অনেক লম্বা একটা ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। তো ঠিক আছে, তো আমরা এই যে বলতেছি যে বিগ ডাটা বা ডাটা, এটা মানে কি বিশাল স্কেলের ডাটা, একদম হিউজ বিশাল পরিমাণের ডাটা। তো এটা একটা ডাটার বৈশিষ্ট্য। তারপর দেন আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটি মানে কি? গতি, ঠিক না? ব্যয় বা গতি, যেটা আমরা বাংলা বুঝি আর কি। যে একটা নট অনলি যে বিষয় আমরা জানি, অবশ্যই যার বৈশিষ্ট্য একটা ভ্যালোসিটি হচ্ছে কি যে ডাটা কত দ্রুত তৈরি হচ্ছে এবং এটা কত দ্রুত প্রসেস হচ্ছে। এখানে আমার দুইটা কনসেপ্ট আসতেছে ভ্যালোসিটির, একটা হচ্ছে স্ট্রিমিং ডাটা, একটা হচ্ছে স্ট্যাটিক ডাটা। স্ট্যাটিক ডাটা কি? যেটা আগে থেকে মানে সংরক্ষণ করা, প্রিজার্ভ করা। আর স্ট্রিমিং ডাটা হচ্ছে যেটা লাইভ তৈরি হচ্ছে, ঠিক আছে? লাইভ তৈরি হচ্ছে এবং এটা কত দ্রুত প্রসেস হচ্ছে। যেমন কি যে কোনো ধরনের ট্রানজেকশন, ওকে, আমরা দেখি যে বিভিন্ন ধরনের অনলাইন ট্রানজেকশন যেই হয়, যেটা এখন আপাতত আমাদের অফ আছে, বিকাশ, নগদ, তারপরে যে আমাদের ডাচ বাংলা, এই যে এই ধরনের ট্রানজেকশন গুলো হচ্ছে সেকেন্ডে বা মিনিটে কি হচ্ছে, বিলিয়ন মিলিয়ন ট্রানজেকশন হচ্ছে, ঠিক আছে? সো কত দ্রুত ডাটাটা জেনারেট হচ্ছে, প্লাস হচ্ছে কত দ্রুত ডাটা প্রসেস হচ্ছে। তো এটাও একটা ডাটার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভ্যালোসিটি। দেন আরেকটা ডাটার বৈশিষ্ট্য হচ্ছে ভেরিয়েট। ম্যাম সেটা কি, ম্যাম বিকাশের যে টাকার কথা বলেন ওটা কি হিসেবে যাবে? স্ট্রিমিং ডেটা হিসেবে? হ্যাঁ, অবশ্যই স্ট্রিমিং ডাটা হিসেবেই যাবে। আমরা ট্রানজেকশন করছি, এটা স্ট্রিমিং ডাটা হিসেবেই যাবে, মাস্ট। তাহলে ম্যাম স্ট্যাটিক কোনটা হবে? আচ্ছা, স্ট্যাটিক হচ্ছে আগে থেকে কোনো কিছু প্রিজার্ভ করা ছিল, কোনো একটা ডাটা আগে থেকে সংরক্ষণ করা যে কোনো কিছু। আপনি হয়তো বা ধরেন একটা পেশেন্ট বা হচ্ছে হসপিটালের কথা চিন্তা করেন যে তাদের কাছে 1 লাখ বা 2 লাখ পেশেন্টের হচ্ছে কি আছে, এমআরআই ইমেজ, সিটি স্ক্যান ইমেজ আছে, ঠিক আছে? তো এটা আগে থেকে তাদের কাছে সংরক্ষণ করা আছে, এটা আছে স্ট্যাটিক ডাটা। কিন্তু একটা বিকাশের ট্রানজেকশন এই মুহূর্তে হচ্ছে, বা শেয়ার মার্কেটের লাইভ আপডেট যদি আমরা বলি, যে কোনো সেন্সরের রিয়েল টাইম ক্যাপচার ডাটা বলি, মানে রিয়েল টাইম সে মানে ইনস্ট্যান্ট ক্যাপচার করতেছে, মানে রিয়েল টাইম আলটিমেটলি ওভারঅল। সো এই ধরনের ডাটাগুলোকে আমরা স্ট্রিমিং ডাটা বলবো। বুঝতে পারছেন ম্যাম? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এইখানে ভ্যালোসিটি যদি বললেন যে যদি আলটিমেটলি দেখেন, যদি দ্রুত প্রসেস না করতে পারি আমরা ডাটাতে, ধরেন দ্রুত জেনারেট হচ্ছে, যদি প্রসেস না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কি হয়ে যাবে, লস হয়ে যাবে, পুরো সিস্টেমটাই ফেল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এই যে আমরা যেহেতু বিকাশের কথা বললাম, আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, ট্রানজাকশন করতে যাচ্ছি, মানে ওই টাকা ক্যাশ আউট করবো, আমার টাকা কেটে নিল বাট প্রসেস হইলো না, আসলো না, তাহলে কি হবে? এটা একটা ফেলার কেস, ঠিক না? তো একই সাথে যেমন ডাটা জেনারেশনটা হবে, ঠিক একই সাথে প্রসেসটাও হতে হবে। আলটিমেটলি এই স্পিডটা হচ্ছে দুইটারই ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে ঠিকঠাক থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিগ ডাটার, সেটা হচ্ছে ভ্যারিয়েটি, মানে ডিফারেন্ট টাইপস অফ ডাটা থাকবে এখানে, হোয়াটএভার স্ট্রাকচার, আনস্ট্রাকচার অর সেমি স্ট্রাকচার। আচ্ছা, ওকে। তারপরে আরেকটা হচ্ছে ভেরিয়েসিটি, সেটা হচ্ছে যে এই যে ডাটাগুলা স্বাভাবিকভাবেই যে ডাটাগুলা কি হয় না, ক্লিন থাকে না, বা নয়েজি ডাটা থাকে, আনসার্টেনিটি থাকে, সেগুলা অবশ্যই বিগ ডাটার বৈশিষ্ট্য। আলটিমেটলি সেগুলো ঠিকঠাক করে আমাদেরকে প্রসেস করতে হবে। এই জন্য ডাটা ক্লিনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা জানি সেটা ডাটা সায়েন্সের ইয়েতে, ডাটা সায়েন্সের স্টেপে, যে আমরা ডাটা ক্লিনিং এর একটা স্টেপ তো থাকেই, ওকে? যেমন যদি এখানে বলতেছে ভেরিয়েসিটি, একটা এক্সাম্পল আমি বলি, আপনার কাছে একটা ডাটা আছে যে আপনি পেশেন্টের ইনফরমেশন কালেক্ট করছেন। সেক্ষেত্রে কেউ যদি একটা পেশেন্টের ইনফরমেশন এর ক্ষেত্রে আপনাকে যদি বলে যে এজ 200 বছর, এটা কি ইজ ইট ট্রু, এটা কি আদৌ পসিবল? তো এরকম কিন্তু ডাটা থাকতেই পারে। তো এটাও কিন্তু আলটিমেটলি বিগ ডাটা, এই যে ভ্যারিসিটিটা, এই আনসার্টেনিটি অর মেসিনেসটা, এটাও কিন্তু বিগ ডাটার একটা বৈশিষ্ট্য। এগুলোকে আমরা কি করব, ক্লিন করব। তারপরে ফাইনালি যে ডাটা, যে 5V বা মোস্ট ইম্পর্টেন্ট ভি, সেটা হচ্ছে ভ্যালু। যদি আলটিমেটলি আপনি ডাটা থেকে কোনো যদি লাভ না হয়, কোনো যদি সেটা হতে পারে আপনার বিজনেস পারপাসে বা সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে, সেই ডাটা কিন্তু আলটিমেটলি কোনো ভ্যালু নাই বা মূল্য নাই। এখানে ভ্যালু বলতে কিন্তু আলটিমেটলি মূল্যায়ন বা মূল্য আমরা বুঝতেছি। তো আপনাকে কি করতে হবে, যে ডাটাকে
স্টোর না করে রেখে, প্রিজার্ভ না করে রেখে সেখান থেকে যাতে আমাদের কি হতে পারে, কোনো ইম্প্যাক্ট আসে, আমাদের ইম্প্যাক্ট হয়, হয়তো বা সেটা বিজনেস বা সোশ্যালের ক্ষেত্রে আমরা যেন সেটা কাজ করতে পারি। যদি এগুলো হচ্ছে, যেমন হচ্ছে আমাদের এই যে ইউটিউব, ফেসবুকের রিকমেন্ডেশন সিস্টেম, ফ্রড ডিটেকশন, বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে, হয়তো বা যে কোনো ধরনের প্রিডিকশনের ক্ষেত্রে, আলটিমেটলি কিন্তু আমাদের এই ডাটার ভ্যালু কাজ করছে, এই পার্ট এই বা এই প্রপার্টিজ কাজ করছে। সো এই ছিল আমাদের বিগ ডাটার 5টা বৈশিষ্ট্য। ফার্স্ট ওয়ান ভলিউম, ভ্যালোসিটি, ভ্যারিয়েটি, ভ্যারিসিটি, আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ভ্যালু। ওকে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা কথা বলতে পারি। বলেন, কার কোনো সমস্যা? কার সমস্যা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আসি ডাটা সায়েন্সের পাইপলাইন। এটা আমরা জানি, পাইপলাইন বলি, স্টেপ বলি, প্রসেস বলি, হোয়াটএভার। প্রথম আমরা কি করি, ডাটাকে কালেক্ট করি, সেটাকে ক্লিন করি, তারপর সেটাকে অ্যানালাইসিস করি, দেখেন সেটা এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস, তারপর সেটা বিভিন্ন ধরনের মডেল ইভালুয়েট করি, তারপর দেন ফাইনালি ডেপ্লয়মেন্টের কাজ করি। এটা আমরা জানি না? এই পাইপলাইন জানি, আমি কুইজও দিছিলাম। জি ম্যাম, জানি। কোশ্চেনেও এরকম থাকতে পারে, সিনারিও দিয়ে দিতে পারে, দেন বলবে যে তুমি এটা স্টেপ গুলো আইডেন্টিফাই করো এবং স্টেপ গুলো গোছায় লেখো। সেক্ষেত্রে আমি দেখলাম যে 65 ও খুবই ব্লান্ডার করছে। 65 এম এর হচ্ছে ম্যাক্সিমাম মেরি স্টেপ গুলো ঠিকঠাক ছিল, 65 ও খুব ব্লান্ডার করছে, তারা উল্টাপাল্টা করছে। কেন ভাই? আপনি ডাটা সায়েন্সের পাইপলাইন বলি, স্টেপ বলি, প্রসেস বলি, প্রথমে হচ্ছে ডাটা কালেক্ট করা। এমনও হতে পারে যে ডাটা কালেকশনের আগে একটা স্টেপ হতে পারে যে প্রবলেম ডেফিনেশন, দ্যাট মিনস প্রবলেম আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে ডাটা কালেক্ট করা, তারপর এই কালেক্টকৃত ডাটা থেকে ডাটা ক্লিন করা, মিসিং ভ্যালু হ্যান্ডেল করা, নয়েজি ডাটাকে রিমুভ, মানে আউটলাইন রিমুভ করা, হোয়াটএভার, ডাটাকে ক্লিন করা, তারপরে বিভিন্ন ধরনের এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করা, যেমন দ্যাট মিনস হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কাজ, মিন, মিডিয়ান, মোড, হোয়াটএভার, এগুলো অ্যানালাইসিস করা, আউটলায়ার আছে কিনা সেটা দেখা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মডেল ইভালুয়েট করা, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং, ডিপ লার্নিং মডেল, সেগুলোকে ইভালুয়েট করা, তারপরে দেন হচ্ছে সেগুলো পারফরমেন্স মেজার করা বা ইভালুয়েট করা। এই ক্ষেত্রে ইভালুয়েট হিসেবে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স ইউজ করি, অ্যাকুরেসি, রিকল, তারপর হচ্ছে প্রিসিশন, F1 স্কোর, তারপরে হচ্ছে আরওসি কার্ভ। তো এই জিনিসগুলো হচ্ছে দ্বারা আমরা মডেলকে ইভালুয়েট করি বা পারফরমেন্স মেজার করি। তারপর দেন হচ্ছে ফাইনালি ডেপ্লয়মেন্ট, যে এটা আমাদের কাজে লাগাই, ঠিক না? তারপরে দেন আসতে পারে মেইনটেন্স বা রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো একটা পাইপলাইন, এগুলো হচ্ছে একটা স্টেপ বা প্রসেস, এগুলো মাথায় থাকতে হবে। আচ্ছা, এতক্ষণ আমি বকবক করলাম, এবার আপনারা একটু বলেন, এখানে একটা কেস স্টাডি আছে যে এরকম, এই যে দেখেন সুন্দর করে এরকম একটা এক্সাম্পল। আমরা জানি যে ডাটা সায়েন্স নট অনলি থিওরিটিক্যাল জিনিসপত্র, এটা ইমপ্লিমেন্ট করা বা লেখা, হুবহু লেখা আসা। আমরা কন্টেন্ট দেখবো, বুঝবো, পড়বো, তারপরে এক্সামে সেটাকে ইমপ্লিমেন্ট করব। ওকে, হুবহু কিন্তু কখনো এটা আসবে না যে তুমি বিগ ডাটার এই হচ্ছে 5V বা হচ্ছে বৈশিষ্ট্যগুলো, প্রপার্টিজ গুলা লিখো, এটা কিন্তু কখনোই আসবে না। এরকম একটা কেস স্টাডি এখানে দেওয়া আছে, দেখেন যে একটা সিটি কি করতেছে, সেন্সর ইনস্টল করতেছে 1000 ইন্টারসেকশন। ওকে, সেন্সর কি করে, যে ইমেজ ক্যাপচার করে এবং সেন্ট্রাল সার্ভার এ পাঠায়, এভরি সেকেন্ডে পাঠায় টু প্রিডিক্ট ট্রাফিক জ্যাম। দ্যাট মিনস ট্রাফিক জ্যাম প্রিডিকশনের জন্য 1000 ইন্টারসেক্ট থেকে ইমেজকে প্রসেস, মানে ইমেজকে কালেক্ট করে সে হচ্ছে সেন্ট্রাল সার্ভারে পাঠাচ্ছে। বলেন তো এখানে 5V এর কোন বৈশিষ্ট্যটা মানে কাজ করছে? 5V এর কোন বৈশিষ্ট্যটা কাজ করছে? এটা যে বলতে পারবে, he will get a bonus point or marks. জিএর ম্যাম 2 নাম্বারটা নামটা এখনো মুখস্থ হয়নি। ম্যাম স্মার্ট ট্রাফিক সিস্টেম নাকি? আরে ও বুঝে না, ম্যাম কোন ম্যাম বললেন? ম্যাম V5 এর যে 2 নাম্বারে যে নেমটা ছিল, এটা নেমগুলো তো ম্যাম মুখস্থ হয়নি এখনো। দেখেন আমরা ম্যাম ভলিউম। টাইটেলটা তো চেঞ্জ। ম্যাম আচ্ছা, ভলিউম স্ট্রিমিং ম্যাম। কে বললো ভেলোসিটি? ম্যাম বলছে প্রথম না? ম্যাম
নাম কি দেখি? ওই নামগুলো তো আসলে মুখস্থ হয় না, ওটা যে ট্রানজাকশন টাইপ বুঝতে পারছি, হ্যাঁ, বললে তো বুঝেছি। নাম কি আপনার বলেন দেখি। ম্যাম ঐশী। আচ্ছা, হ্যাঁ, ঐশীর আনসার সঠিক। গুড। ঐশী মনোযোগ দিয়ে ক্লাস করেছে। ঐশীর আনসার সঠিক এবং ঐশী হচ্ছে একটা বোনাস পয়েন্ট ও মার্কস পাবে আমার থেকে, নিজ দায়িত্ব নিয়ে নিবে। ওকে, হ্যাঁ অবশ্যই দেখেন, এটা হচ্ছে 1000 ইন্টারসেক্ট থেকে ইমেজ কালেক্ট হচ্ছে এবং সেন্ট্রাল সার্ভারে পাঠাচ্ছে, মানে এখানে ভ্যালোসিটির বিষয়টা হাইলাইট হচ্ছে এবং মাস্ট বি এখানে এই 1000 ইমেজ যে পাঠাচ্ছে এটা আপনার নট অনলি শুধু জেনারেট হচ্ছে, এটাকে কিন্তু প্রসেসও করতে হবে। আদারওয়াইজ আপনি এই এভরি প্রতি সেকেন্ডে আপডেট কিভাবে পাবেন যে হচ্ছে ট্রাফিক জ্যামের প্রেডিকশনের ক্ষেত্রে? তো এখানে আপনার 5 সেকেন্ড যে ভ্যালোসিটি, এই বৈশিষ্ট্য বা এই চ্যালেঞ্জটাকে এখানে ফেস করতে হবে। ওকে, তো এইখানে দেখেন যে এটা কেন কন্ট্রাস্ট ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স এর সাথে। এখানে বলতেছে যে তুমি হচ্ছে 50 জন, স্বাভাবিকভাবে আপনি 50 জন ড্রাইভারকে আস্ক করলেন যে ভাই তোমার অফিস যেতে কতক্ষণ সময় লাগে, স্বাভাবিকভাবে ওরা যে সময়টাকে বলবে 50 জন ড্রাইভার, আপনি সেখান থেকে মিন মিডিয়ান মোড বের করে আপনি একটা প্রেডিকশন করতে পারবেন। কিন্তু এই যে এইখানের ক্ষেত্রে 1000 ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আপনি কি ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করতে পারবেন? সিম্পল মিন মোড মিডিয়ান অ্যানালাইসিস করে আপনি কি একটা প্রেডিকশন করতে পারবেন? না ম্যাম, এটা হচ্ছে বিগ ডেটার ক্ষেত্রে হবে, ট্রেডিশনালের ক্ষেত্রে নয়। হ্যাঁ, এটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি, এটা রিয়েল টাইম এআই বেসড সিস্টেম, ঠিক না? আমাদের এই স্মার্ট ট্রাফিক সিস্টেমটা রিয়েল টাইম এআই বেসড সিস্টেম, এখানে ইমেজ প্রসেসিং এর কাজ করতে হবে। অবশ্যই আমরা কি করতে পারবো না, ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স সার্ভে বা ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স ওয়ে আমরা এখানে ইউজ করতে পারবো না, ঠিক না? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেপ গুলো আপনাদের মনে আসছিল কিনা বা মনে আছে কিনা? মনে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেপ গুলা? ও আপনারা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেমন করছেন না? আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সেমিস্টারে পড়ছেন না? জি হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি কি পড়ছেন? স্টেপ গুলা পড়ছেন? ম্যাম এসডিএলসি পড়ছি। জি ম্যাম, পড়া হয়েছে। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কিন্তু কি একটা ফেজ, একটা লাইফ সাইকেল, দ্যাট মিন্স আপনার পুরো একটা সফটওয়্যার থেকে শুরু করে বিল্ড হওয়া থেকে শুরু করে এটা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার, নট অনলি হ্যান্ড ওভার, এটা একদম লাইফ টাইম জুড়ে এটা কি হতে থাকবে, আপডেট হতে থাকবে, প্রসেস হতে থাকবে, একদম পার্টিকুলার স্টেপ মেনটেন করে আসবে। যেমন প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিন্স প্রবলেম ডেফিনেশন বা রিকোয়ারমেন্ট গ্যাদারিং, তারপর দেন সেটা কি প্ল্যানিং, প্ল্যানিং এর পরে ইমপ্লিমেন্ট। বলেন, আমি তো ভুলে গেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। প্ল্যানিং ইমপ্লিমেন্ট। হ্যাঁ, প্ল্যানিং এর পরে ইমপ্লিমেন্টেশন বা হচ্ছে মডেল ইমপ্লিমেন্টেশন, তারপর দেন সেটাকে ইভালুয়েশন, তারপর মার্কেটে ডেপ্লয়মেন্ট, তারপর সেটাকে মেইনটেন্স। তো এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমাদের ডাটা সায়েন্সেও এই লাইফ সাইকেলটা মেইনটেইন করা হয়। ওকে, কেন মেইনটেইন করা হয়? স্বাভাবিকভাবে ধরেন আলটিমেটলি আমরা যদি ঠিকঠাক মডেল প্রবলেম ডেফিনেশন ঠিক আইডেন্টিফাই না করতে পারি, তারপর মডেলকে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট না করতে পারি, মানে আমাদের একটা পুয়ার প্ল্যানিং এর কারণে আমাদের একটা কি হয়ে যাবে, বা যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টে হয় যে পুয়ার প্ল্যানিং এর কারণে একটা প্রজেক্ট কি হয়ে যায়, ফেল হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ডাটা সায়েন্সেও হতে পারে যে আলটিমেটলি যদি আমরা একটা স্টেপ বা পাইপলাইন ফলো না করি তাহলে আমরা ঠিকঠাক ভাবে প্রেডিকশন বা অ্যাকুরেসি ভালো পাবো না, প্রেডিকশনের কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবো না। তো ডাটা সায়েন্সেও আমাদের হচ্ছে লাইফ সাইকেল মেনটেন করা প্রয়োজন, কারণ ডাটা আমাদের মেসে থাকে, আনপ্রেডিক্টেবল থাকে। তারপর হচ্ছে যদি আমি ঠিকঠাক ভাবে অ্যালগরিদম ইউজ না করতে পারি সেক্ষেত্রে আমার রেজাল্ট আমি ঠিকঠাক ভাবে পাবো না। সো আলটিমেটলি আমার ওভারঅল একটা লাইফ সাইকেল মেনটেন করাও উচিত, এবং যেটা আমরা করি, আমরা ডাটা সায়েন্সের পাইপলাইন অবশ্যই বা প্রসেস গুলোকে ফলো করে। তো সেই ক্ষেত্রে আমরা একটা এখানে ক্রিপস ডিএম মডেল দেখবো। দেখবেন, দেখেন এখানে সব প্রথমত হচ্ছে প্রবলেম ডেফিনিশন আন্ডারস্ট্যান্ডিং অর বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, আমরা যেটা বলি না কেন, তারপর সেখান থেকে ডাটা আন্ডারস্ট্যান্ডিং, ডাটা প্রিপারেশন, মডেলিং, ইভালুয়েশন এবং ফাইনালি হচ্ছে ডেপ্লয়মেন্ট। এইখানে আবার কিছু কি আছে, ইটারেটিভ প্রসেস আছে। এইখানে আবার কিছু ইটারেটিভ প্রসেস আছে
যে কি হয় একটা স্টেপ থেকে আমরা আরেকটা স্টেপে ব্যাক করতে পারি, যাতে ওই স্টেপে কোনো এরর বা রিস্ক থাকলে সেটাকে ঠিকঠাক করে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। ওকে, ও এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আপনাদের ফ্রেমওয়ার্ক, যে একজন হচ্ছে পপুলার সায়েন্টিস্ট হিলারি ম্যাসন, উনি হচ্ছে একটা অসম্যান নামে অসম্যানি বা অসিম এমএন এই ফ্রেমওয়ার্ক আবিষ্কার করছে, যে আমরা যে কোনো ধরনের একটা প্রবলেমকে সলভ করতে পারি এই হচ্ছে অসিমন বা অসিএমএন, আমরা যদি একত্রে যেটাই বলি না কেন, এই ফ্রেমওয়ার্কের সাহায্যে। এবং এইখানেও কিছু পার্টিকুলার পাইপলাইন ও স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে অপটিম, তারপর হচ্ছে স্ক্রাব, তারপর হচ্ছে এক্সপ্লোর, তারপর দেন হচ্ছে মডেল, এবং ফাইনালি হচ্ছে ইন্টারপ্রেট। ওকে, এখানে পাঁচটা স্টেপ ওর পাইপলাইন আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কি অবটেন, দ্যাট মিন্স আপনার ডাটা কালেক্ট করা বা গ্যাদারিং, আমরা যেটাই বলি কিনা, ওই যে আমরা ডাটা সায়েন্সের যে পাইপলাইন দেখলাম বা স্টেপ গুলো দেখলাম এটার মতোই। তারপর স্ক্রাব হচ্ছে ডাটাকে ক্লিনিং করা বা ক্লিন করা। এক্সপ্লোর হচ্ছে এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করা, যেমন হচ্ছে মিন, মিডিয়ান, তারপর কোরিলেশন, এগুলো অ্যানালাইসিস করা। ফাইনালি মডেলে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগরিদম, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগরিদম বা লজিক ইমপ্লিমেন্ট করা, এবং দেন সেটা কি করা, ভিজুয়ালাইজ করা, দ্যাট মিন্স ইন্টারপ্রেট করা। সো আমাদের এই বিজ্ঞানীও সেম কথাই বলছে যে আমরা এরকম একটা অসম্যান ফ্রেমওয়ার্কের সাহায্যে যে কোনো ধরনের প্রবলেমকে সলভ করতে পারি, আর হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করে আমরা একটা পার্টিকুলার রেজাল্ট পেতে পারি। এটা কি বুঝতে পারছেন আপনারা? এই ফ্রেমওয়ার্কটা এটা সিম্পল আছে, আমাদের ডাটা সায়েন্সের প্রসেসের মতোই। ম্যাম ইডি এর কি? এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, মানে ওই যে আমরা ডাটার ভেরিয়েন্স, কোরিলেশন, তারপর মিন, মোড, এগুলা যে অ্যানালাইসিস করি, এগুলা মানে ডাটার এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস। বুঝতে পারছেন? আপনারা ডিনার করছেন সবাই? না ম্যাম। এখনো ডিনার করেননি কেন? আচ্ছা, এখন দেখেন আমরা জানি যদিও এটা ডাটা সায়েন্সের আমাদের কিছু ক্লাসিফাইং টাস্ক আছে। ফার্স্ট ওয়ান ইজ ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, অ্যানোমালি ডিটেকশন। ওকে, তো আমাদের এই মানে এই ওভারঅল স্লাইড থেকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এই ক্রিপস ডিএম মডেল, এই অসম্যান ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে এই 5V, এগুলা থেকে যে কোনো কেস স্টাডি অ্যানালাইসিস আসতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডাটা টাস্ক বা ডাটা সায়েন্সের টাস্ক, এটা আমরা যদিও দেখে আসছি ওটুতে। প্রথমত হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফাই করা। এখানে আউটপুটটা আসবে ইয়েস, নো, 0, 1, মানে বাইনারি আউটপুট আসবে। যেমন হচ্ছে ইজ দিস মেল স্পাম, দ্যাট মিন্স এটা কি স্পাম অর নট স্পাম। রিগ্রেশন মানে কি? একটা রেঞ্জ বা কন্টিনিউয়াস ভ্যালু সে প্রেডিক্ট করবে। যেমন হচ্ছে যে কোনো ধরনের যে কোনো জিনিসের প্রাইস হতে পারে, হাউস প্রাইস, স্টক মার্কেটের যে কোনো ধরনের প্রাইস অ্যানালাইসিস, তারপরে আপনার কার প্রাইস। তারপর ক্লাস্টারিং হচ্ছে আপনার সেগমেন্টেশন বা গ্রুপ করা। ওকে, সেম ধরনের বৈশিষ্ট্যর মানুষজনগুলোকে নিয়ে গ্রুপ করা, এটাও ডাটা সায়েন্সের টাস্ক। তারপর ফাইনালি হচ্ছে অ্যানোমালি ডিটেকশন, যে কোনো ধরনের অস্বাভাবিক বা আউটলায়ার এখানে আছে কিনা সেটাও ডিটেকশনের কাজ করে আমাদের ডাটা সায়েন্সের মানে ডাটা সায়েন্সের টাস্কের আন্ডারেই পড়ছে। ইয়ারবাডস নাও। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে ডাটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। ওকে, এই জিনিসগুলো আসলে আমরা টার্ম শুনেই বুঝতে পারতেছি যে কি হতে পারে ডাটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। আচ্ছা দাঁড়ান, আচ্ছা যেমন এখানে যদি আপনাদের বলছে যে ডাটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বলতে আমরা ধরেন আমরা একটা মডেল ঠিকঠাক মডেল ইমপ্লিমেন্টেশন করলাম আমাদের বড় ডাটা সেটে। আমি আমার আনমিউট করা
আমরা ঠিকঠাক ভাবে রেজাল্ট পাইলাম না। মানে আমরা ডাটা সেট থেকে ভালো মডিফিকেশন করলেও আমরা হচ্ছে অ্যাকুরেসি আর হোয়াটএভার আমাদের পারফরম্যান্স ভালো ছিল না, আমরা ঠিকঠাক রেজাল্ট পাইলাম না। এই যে দেখেন আমরা ভালো মডেল অ্যাপ্লাই করছি কিন্তু আমরা রেজাল্ট খারাপ পাচ্ছি, এই কারণটা হচ্ছে যে ডাটা আর প্রবলেমের মধ্যে স্বাভাবিকভাবে কোনো একটা গ্যাপ ছিল বা কোনো মিল ছিল না। আর এই যে মিল নাই বা এই গ্যাপটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। ওকে, এখানে স্বাভাবিকভাবে আমরা যদি একটা সুন্দর করে এক্সাম্পল দিই, ধরেন আমি আমার ক্লাসের 50 জন স্টুডেন্টের ইনফরমেশন কালেক্ট করলাম, তাদের নাম, বয়স, তারপর হচ্ছে তাদের বাড়ি কোথায়, এই ইনফরমেশন গুলা, এই ডাটা কালেকশন গুলা করে আমি খুব ভালো একটা মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্ট করলাম, করে তাদের রেজাল্ট আমি বের করতে চাই, মানে তাদের সিজিপিএ বের করতে চাই। আদৌ কি আমি এখান থেকে তাদের সিজিপিএ পাবো, বের করতে পারবো? এই আউটপুটটা কি ভালো আসবে আমার? বলেন তো, কেউ শুনে না ক্লাস? কোন ম্যাম কোশ্চেনটা আরেকবার ম্যাম। কোশ্চেনটা ছিল এরকম যে আমি আমার 65 এম এর বা ও এর 50 জন স্টুডেন্টের ডাটা কালেক্ট করলাম। ডাটা কালেক্ট করে, যেমন এই ডাটা কালেকশনটা ছিল এরকম যে তাদের নাম, তাদের বয়স, তাদের বাড়ি কোথায়। ডাটা কালেক্ট করে, এই ডাটাগুলো কালেক্ট করে আমি তাদের সিজিপিএ ক্যালকুলেট করতে যাচ্ছি। তো তাদের এই সিজিপিএ ক্যালকুলেট করার জন্য আমি মেশিন লার্নিং এর ভালো একটা মডেল ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু আমি রেজাল্ট পাইলাম 5% বা 10%। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারতেছি এখানে আমার একটা গ্যাপ আছে। এটা কি আদৌ পসিবল? না ম্যাম, পসিবল না। ম্যাম নাম বয়স থেকে কি হবে ম্যাম রেজাল্ট? হ্যাঁ, স্বাভাবিকভাবে, কারণ আমাদের ডাটা আর আমাদের প্রবলেমের মধ্যে কোনো মিল ছিল না। তো এই যে আমাদের একটা গ্যাপ, এটাই আমরা বলতেছি ডাটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। সো তাহলে ডাটা এবং প্রবলেমের মধ্যে মিল থাকা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা এটা একটু দেখেন তো যে ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্স সিস্টেম, এখান থেকে আপনি এই অসমান ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি গুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, এটা একটু সবাই দেখেন। সবাই দেখেন, না হলে আমরা মুখে মুখে একটু কথা বলি, বলে একটু সলভ করি। বলতেছে the university wants to predict which students are likely to drop out of the course mid semester using Wi-Fi log data। আচ্ছা, দ্যাট মিন্স করতে যাচ্ছে যে ইউনিভার্সিটি জানতে চাচ্ছে বা প্রেডিক্ট করতে যাচ্ছে যে কোন স্টুডেন্ট ড্রপ করবে কোন ডাটা সেট থেকে, ওয়াইফাই লগ ডাটা সেট থেকে, এরকম কিছু একটা। তো তাহলে আমরা যদি এটাকে ম্যাপ করি এই অসএমএন, আচ্ছা যাই হোক অসম্যান বলি আমরা বারবার, অসম্যান ফ্রেমওয়ার্ক থেকে, তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভিটি গুলো আলাদা করতে পারি বা লিস্ট করতে পারি? আমার প্রথম স্টেপ কি হতে পারে? ও মানে কি অপট ইন, আমরা অপট ইন করব ডাটাকে কোথা থেকে? ওয়াইফাই লগ ডাটা থেকে। তারপরে হচ্ছে এস থেকে স্ক্রাফ, আমরা এই ডাটা সেট থেকে প্রি প্রসেস করব, ডাটাকে ক্লিন করব। তারপরে ইতে কি ছিল? মিন মিডিয়ান মোড এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। হ্যাঁ, গুড। আমরা কি করব? এইখান থেকে মিন মিডিয়ান মোড এগুলা ক্যালকুলেট করব, তারপর ফাইনালি মডেল ইমপ্লিমেন্টেশন করব, তারপরে ইন্টারপ্রেট করব, ঠিক না? তো দেখেন আলটিমেটলি আমরা কিন্তু এই সিনারিও থেকে ফাইনালি কোন স্টুডেন্ট ড্রপ করবে কি করবে না সেটা কিন্তু আমরা পাবো। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের লিখতে হবে। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এটা একটু দেখবেন। তারপরে আরেকটা জিনিস আছে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাটা টেক্সোনমি বা ডাটা টাইপস বা ডাটার ফরম্যাট। আমরা জানি যে ডাটা ফরম্যাট স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার হতে পারে, আনস্ট্রাকচার হতে পারে। স্ট্রাকচার হতে পারে সিম্পল অ্যাজ টেবিল বা সিএসভি ডাটা সেট, আনস্ট্রাকচার হচ্ছে ইমেজ, অডিও, ভিডিও, হোয়াটএভার। সেমি স্ট্রাকচার হচ্ছে আমাদের জেসন ফাইল ফরম্যাট বা এক্সএমএল বা এইচটিএমএল ফাইল ফরম্যাট। ওকে, তো এখান থেকে যদি আমরা একটু সিএসভি আর জেসন এর ফরম্যাট দেখি, আমরা বুঝতেই পারতেছি সিএসভি যেহেতু স্ট্রাকচারড ফরম্যাট, মানে টেবিল ফরম্যাট বা স্ট্রাকচার ফরম্যাট, এইখানে আমার ফ্লেক্সিবিলিটি কম। আমি কোনো কিছু অ্যাড করতে চাইলে বা ডিলিট করতে চাইলে বা আপডেট করতে চাইলে আমার কি অনেক কষ্ট হবে, কমপ্লেক্স হবে, ঝামেলা হবে। বাট জেসন যেহেতু সেমি স্ট্রাকচার ডাটা, আমি ইজিলি এই অ্যাড, ডিলিট, আপডেট করতে পারবো, এবং এটা হচ্ছে সুইটেবল ফর মডার্ন বা ওয়েব এপিআই প্রবলেমগুলোর জন্য। ওকে,
সো দ্য লজিক অফ জেসন আমরা জানি যে এটা স্ট্রাকচার কেমন হয়, আর এখানে আমরা ফ্লেক্সিবল আছে, আমরা যে কোনো কিছু চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারবো। বাট এই স্ট্রাকচারটা যদি আমার সিএসভি হতো বা হচ্ছে স্ট্রাকচার টেবিল ডাটা হতো, তাহলে কিন্তু আমাদের কি হতো, একটা আপডেট করার জন্য হয়তো বা পুরো টেবিলটা বা পুরো স্ট্রাকচারটাকে চেঞ্জ করা লাগতো, ঠিক না? আচ্ছা, যে ডাটা কোথা থেকে আসে? ডাটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, ইউজার জেনারেট হতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া, সার্ভে, ট্রানজেকশন, লগস হতে পারে, মেশিন জেনারেট হতে পারে, বিভিন্ন ধরনের আইওটি সেন্সর থেকে ডাটা আসতে পারে, বিভিন্ন ধরনের কোম্পানি থেকে আসতে পারে। সো ডাটা আসলে বিভিন্ন জায়গা থেকেই আমরা কালেক্ট করতে পারি বা সোর্স হতে পারে। ওকে, তো এখানে বলছে যে তুমি কি করো, এই ডাটাগুলা জেসন ফরম্যাট অথবা সিএসভি ফরম্যাটে স্টোর করে হচ্ছে হোপফুলি তুমি দেখাও যে কোনটা আসলে হ্যান্ডেল করা সহজ। আমরা জানি যে জেসন ফরম্যাটে ডাটাগুলা হ্যান্ডেল করা সহজ হবে, আমরা চাইলেই ফ্লেক্সিবিলিটি এখানে হতে পারবো, মানে অ্যাড ডিলিট আপডেট ইজিলি করতে পারবো। সেটা অবশ্যই কি হবে, আমার সিএসভি ফাইলে কষ্টকর হবে। তো আলটিমেটলি এই ছিল আপনাদের ওভারঅল একটা ক্লাস উইক বা 2 উইকের পরে ইন্ট্রোডাক্টরি ডাটা সায়েন্স। সো কারো যদি কোনো সমস্যা থাকে আমরা তাড়াতাড়ি একটু কোশ্চেন আনসারে যেতে চাই, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দেবো, অনেক রাত হয়ে গেছে। বলেন, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? না ম্যাম, কারো কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই। হ্যাঁ সবাই, ইভেন আমার স্টুডেন্ট যেটা বলছে বুঝছো, যে আপনাদের ভাই বলতেছে যে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। তা বললাম যে হ্যাঁ, অলরেডি আমার স্টুডেন্ট যেটা বলছে যে সবাই আমরা ম্যাডাম নির্বাচন যাতে ওরা খুব ভালোভাবে স্টাডি করে পরীক্ষাটা ভালো হয়। ওকে, আমরা তাহলে স্টপ করে দিই, রেকর্ডটা স্টপ করে ম্যাম ফ্লাইটটা বিএলসি তে মেবি নেই, আপনি কি হ্যাঁ